ফুটবল নামটা কানে আসলেই চোখের সামনে ভেসে ওঠে যুব ভারতীর ইস্ট বেঙ্গল মোহনবাগানের গ্যালারি। কৈশোরের উন্মাদনা, পাড়ার রক থেকে ক্যালকাটা ক্লাবের পুলের ধারের বাঙাল ঘটির তরজা। তাই আজ আমরা এমন একজনকে পেয়েছি যার হাত ও পায়ের জাদুতে মোহিত হয়েছে কাকদ্বীপ থেকে কোচবিহারের আপামোর বাঙালি। নমস্কার দাদা, সিক্রেট জার্নি পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছ থেকে জানতে চাইব, ফুটবলের প্রতি মানুষের এই যে উন্মাদনা, এই আকর্ষণ, এটা কলকাতাতে প্রথম শুরু কবে হয়েছিল এবং কিভাবে হয়েছিল? দেখো, যখন ছোট ছিলাম তখন থেকেই মনমান ইউজুয়াল মোহামেডানের ক্রেজটা, উন্মাদনাটা আমাদের দারুণভাবে উদ্দীপ্ত করেছিল। মানে দারুণ, মানে মনমান জিতলে রাস্তায় বেরিয়ে পড়তাম, তোমার প্রসেশন বেরোতো, সেখানে হই হই করে আনন্দ করতাম। চিরপ্রতিদ্বন্দ্বী মনমান ইস্ট বেঙ্গল, ঘটি বাঙাল, একটা হেলদি লড়াই ছিল। প্রত্যেকটা ফ্যামিলিতে মনমান ইস্ট বেঙ্গলের সাপোর্টার ছিল। হয়তো বাবা মোহনবাগান, ছেলে ইস্ট বেঙ্গল বা মা ইস্ট বেঙ্গল, একটা লড়াই চলতো, মানে হেলদি লড়াই। মানে মনমান ইস্ট বেঙ্গল খেলার দিন কোনো বাড়িতে ইলিশ এলো তো রেগে গেল, তো চিংড়ি মাছও আনতে হবে, গলদা চিংড়িও এলো, দুটোই খাওয়া হচ্ছে, হই হই করে একটা ছিল। তো আস্তে আস্তে যখন বড় হলাম তখন জানতে পারলাম যে এই যে ফুটবলের উন্মাদনাটা, এটা কিন্তু 1908 সালেতে যখন প্রথম তোমার দেশ স্বাধীন হয়নি, কিন্তু মনমান ক্লাব খালি পায়ে খেলে ইংরেজদের ওই টিমটাকে হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। তখন থেকে একটা বাঙালিদের মনে একটা অন্য রকমের উন্মাদনা এসেছিল। কেননা দেখো, তখন এই যে স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামী বা অনেকে লড়াই করেছে সারা ইন্ডিয়াতে, মারাও গেছেন অনেকে, কিন্তু সেখানে খেলাধুলোর মাধ্যমে যে এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু তখন থেকে শুরু হয়েছিল, 1908 সাল থেকে। তো ন্যাচারালি সেই উন্মাদনাটা পরপর চলে এসছে, এবং এই মনমান ইস্ট বেঙ্গল মোহামেডান, এই যে ভাগ হয়ে যাওয়া, একে সাপোর্ট করা ওকে সাপোর্ট করা, এইটা করতে 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 মানে আমি কি বলবো, সারা বাংলা কেন, এই মুহূর্তে দেখতে গেলে সারা পৃথিবীতে মনমান ইস্ট বেঙ্গলের সমর্থক আছে। আমি মোহামেডান অতটা বলছি না, কিন্তু মনমান ইস্ট বেঙ্গলের সমর্থক দেখবে সারা পৃথিবীতে রয়েছে। তো সেটা আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছিল, এবং এই মনমান ইস্ট বেঙ্গল যে 100 বছরের পুরনো ক্লাব এরা, তো 100 বছর ধরে এদের যে এই ধারাটা বজায় রেখেছে, বলে আজকে তুমি দেখো এত দর্শক, এত সাপোর্টার, এত অফিসিয়ালস, এত প্লেয়ার যারা খেলেছে এত দিন ধরে এই 100 বছরের ক্লাবে খেলেছে, সবাই তো এটার সঙ্গে যুক্ত, এবং তাদের সঙ্গে আরও কিছু লোক, তাদের পরিবার যুক্ত, তাদের সঙ্গে তাদের বন্ধুবান্ধব যুক্ত, একটা বিশাল ব্যাপার হয়ে গেছে। এবং সবার মধ্যে এই উন্মাদনাটা ছিল, এবং প্রতিটা ফ্যামিলিতে তখন ফুটবল খেলা হতো। আজকে যেমন দুর্গাপুজোর সময় বলা হয় কি ঘরে ঘরে, এটা আমাদের বাঙালির উৎসব হচ্ছে দুর্গাপুজো। আমার মতে কিন্তু ফুটবলটা কিন্তু বাঙালির উৎসব, মেন খেলা, সবচেয়ে বড় উৎসব, এবং সেটা ঘরে ঘরে ছিল, প্রতিটা বাঙালি ঘরে ছিল। আমরা ছোটবেলায় দেখেছি প্রত্যেকে ফুটবল খেলতে যেত, সে পাড়ায় খেলছে, মাঠে খেলছে, রাস্তায় জায়গা পেলে খেলছে, ফুটবল খেলছে। ফুটবল একটা ইমোশন, একটা ইমোশন, মানে এটা তো সেইটা থেকেই ফুটবলটা আজকে এই জায়গায় আমাদের বাংলায় চলে এসছে। এবং কলকাতা ফুটবল লিগ তো বিখ্যাত, এবং কলকাতা ফুটবল লিগ যারা অর্গানাইজ করেন, আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ার সবচেয়ে পুরনো অটোনোমাস বডি, বাংলা থেকেই প্রথম তৈরি হয়েছিল। তো ন্যাচারালি ফুটবলটা বাংলাকে ঘিরেই উন্মাদনাটা ছিল। এই কারণেই বলা হয় যে ফুটবলের মক্কা, ভারতীয় ফুটবলের মক্কা বাংলা, কলকাতাকে বলা হয়। একদম। এই কলকাতার ফুটবল ক্লাবগুলো থেকে আপনার ভারতীয় ফুটবল টিমে এই যে আপনার যাত্রাপথ, এটা কেমন ছিল একটু যদি বলেন। দেখো, শুরু থেকে তো আর কলকাতা ফুটবলে যেতে পারিনি, বা কেউ যেতে পারেও না। ন্যাচারালি একটা স্টেপ আছে। আমি উত্তরপাড়ার ছেলে, উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলে পড়তাম, এখানকার গভর্নমেন্ট স্কুল মাঠে খেলতাম, তোমার লাইব্রেরি মাঠে খেলতাম, জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি বিখ্যাত, মাঠে খেলতাম। ওইখান থেকেই আস্তে আস্তে তোমার স্কুলের হয়ে খেলেছি। তারপরে ভানুদা বলে একজন ভদ্রকালীর ছিলেন, মানে প্রণম্য ব্যক্তি, উনি আমাকে প্রথম কলকাতা মাঠে নিয়ে যান কুমারটুলিতে 1977 সালে। তার আগে 1975-এ আমি বালিপ্রতিভার হয়ে খেলেছিলাম, মানে আমাকে নেওয়া হয়েছিল, ল্যাংচাদা কোচ ছিলেন, খুব নামকরা একটা ক্লাব বালিপ্রতিভা। কিন্তু তখন আমায় নেওয়া হয়েছিল কি, আমার বয়স তখন খুব কম ছিল, 75।
তখন আমার বয়স প্রায় 16-17 বছর ছিল। তো আমাকে তখন কলকাতা মাঠ চেনানোর জন্য প্রত্যেকটা খেলাতে আমাকে 3 নম্বর গোলকিপার হিসেবে ড্রেস করিয়ে মাঠে নামানো হতো। কিন্তু কখনোই আমি ওই ফার্স্ট 11 বা ফার্স্ট 18-এর মধ্যে ছিলাম না, আমাকে মাঠ চেনানো হতো। তো সেই জন্য আমি ওটা ধরি না। 77-এ যখন কুমারটুলিতে গেলাম, ওই কুমারটুলি থেকেই আমার যাত্রা শুরু। কুমারটুলি থেকে আমি আন্ডার-19 বেঙ্গল খেললাম ওই বছরই, 77-ই। তারপর ওই আস্তে আস্তে কুমারটুলি থেকে স্পোর্টিং ইউনিয়ন, তারপর সালকিয়া ফ্রেন্ডস হয়ে 1986-এ আমি মোহনবাগানে সাইন করি। এবং 86-এ আমি আরও বেশি বলছি কেন, যে আমার ফ্যামিলি খেলা ছিল ক্রিকেট। বাবা, কাকা, দাদারা সব ক্রিকেট খেলতেন এবং ভালো ভালো। আপনি ব্যতিক্রম তালে আপনি ফুটবলে? না, ব্যতিক্রম না, আমি ক্রিকেট দিয়ে শুরু করেছি। আমি ফুটবল খেলতামই না, আমি ক্রিকেট খেলেছি। ক্রিকেটটা 13 বছর বয়সে আমি সাব ডিভিশন খেলেছি তরুণ সংঘ ক্লাবের হয়ে। ক্রিকেটটাই খেলতাম এবং ওই 74-75-এ আমি ক্রিকেট খেলেছি তোমার ফার্স্ট ডিভিশন কলকাতা সিসিবি ক্রিকেট ক্লাব অফ ভবানীপুরে আমি শুরু করি 75-এ। তো এই ক্রিকেট ফুটবল তখন তো এত খেলা ছিল না, ফুটবলের সময় ফুটবল, ক্রিকেটের সময় ক্রিকেট হতো। তো ন্যাচারালি দুটো খেলাকে কন্টিনিউ করতে পারতাম। আর ফুটবলটা এতটা প্রফেশনাল ছিলাম না, মানে তখন তো প্রফেশনালের প্রশ্নই নেই, আমি বলে ফেলছি। মানে তখন ওই ফুটবলটা ভালো লাগে, মাঝে মাঝে খেলতাম, সময় পেলে খেলা। ক্রিকেটটা মেনলি ছিল, আর বাবার কাছে শিখতাম, বাবা শেখাতো। এরপরে আস্তে আস্তে স্কুলের একটা খেলাতে একটা আন্ডার হাইট টুর্নামেন্টে গোলকিপার ছিল না, আমি ফরওয়ার্ডে খেলতাম, গোলকিপার ছিল না। তো আমাকে বললো তুই আজকে গোলকিপার খেল। ওই প্রথম আমি গোলকিপার খেলি এবং ওই আমার শুরু গোলকিপার। এবং তারপরে পরপর কলেজ থেকে কলকাতা মাঠ হয়ে গেলাম। তো সালকিয়া ফ্রেন্ডসে থেকে যখন মোহনবাগানে গেলাম 86-এ, তখন আমি ক্রিকেটটাও খেলছি সমানে। কিন্তু ক্রিকেটের সময় ক্রিকেট, ফুটবলের সময় সালকিয়া ফ্রেন্ডসের সঙ্গে আমার এইরকম কন্ট্যাক্ট ছিল, ক্রিকেটের সময় ক্রিকেট খেলবো, ফুটবলের সময় ফুটবল। 86-এ এমন একটা সিচুয়েশান হয়েছিল, 86-এ ইস্টবেঙ্গল ক্লাব আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, করে আমাকে না করে দিয়েছিল। কেন না করে দিয়েছিল? আমার সঙ্গে তখন পল্টু জীবন, বিরাট নাম ইস্টবেঙ্গলের, বিরাট নাম। পল্টুদা জীবনদা যেখানে যাচ্ছে তার মানে বিশাল ব্যাপার। পল্টুদা জীবনদা আমার বাড়িতে একদিন এলেন সকালবেলা। আমার কিন্তু এখন বিয়ে হয়ে গেছিল, আমার কোলে বাচ্চা, আমার মেয়ে। লুঙ্গি পরে মেয়েকে নিয়ে আমি ওদেরকে ঘরে বসিয়েছিলাম। তো ওরা কথা বলে চলে গেল, গিয়ে পরে জানালো এ কী খেলবে, তো বয়স হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, খেলতে পারবে না, বাদ দিয়ে দাও। মোহনবাগান ও কিছু বলেনি। তো আমি তখন একটু দুঃখ পেয়েছিলাম, কিন্তু আমি তখন ঠিক করেছিলাম তখন আমি ক্রিকেট, কারণ ওই 86-এ আমি তখন ক্রিকেটে খুব ভালো জায়গায় ছিলাম। আমি ছিলাম ফুটবল ছেড়ে দেবো, ক্রিকেট খেলবো। কিন্তু হঠাৎ করে মোহনবাগান থেকে আমার কাছে অফার এলো। ওই 86-এ আমি মোহনবাগানে সাইন করি। তারপর আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। আমাকে অমল দত্ত করছিলেন, অমল নামে খুব হেল্প করেছেন একটা টাইমে মানে ওই সময়টা খুব সাপোর্ট করেছিলেন। এবং 90-তে যখন আমি 91-এ যখন আমি 4 বছর মোহনবাগানে খেলার পর, 5 বছর 86, 7, 8, 9, 4 বছর খেলার পর 91-এ ইস্টবেঙ্গল আমার কাছে, ওই পল্টু দাস আমার কাছে এসেছিল, আবার ফিরে এসেছেন আমাকে সই করানোর জন্য। তাই পল্টুদাকে বলেছেন, পল্টুদা 86 সালের কথা মনে আছে? খুব ইজিভাবে বললো, লজ্জা দিস না, মানুষ মাত্রই তো ভুল হয়। তো ওই 91 আমি ইস্টবেঙ্গলে গেলাম এবং ওই বছরই আমার ইস্টবেঙ্গলের রেকর্ডটা হলো, যে রেকর্ডটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারিনি। ক্যালকাটা ফুটবল লিগে 18টা লিগ ম্যাচ ছিল, একটাও গোল খাইনি, একটাও গোল হয়নি। আমার বিরুদ্ধে, আমাদের টিমের বিরুদ্ধে গোল হয়নি। আমি একা তো আর আটকাতে পারি না, আরো 10 জন আমাকে হেল্প করেছিল, সবাইকে হেল্প করেছিল, টিম গেম। তো রেকর্ডটা হয়েছিল, ন্যাচারালি গোলকিপারের নামটাই থাকে, যেমন গোল খেলে গোলকিপার গোল খেয়েছে বলে, তেমনি গোল খায়নি যখন হয় তখন গোলকিপারের নামটাই আসে। হ্যাঁ, একদম রেকর্ড, মানে একটাও গোল খাননি সেবার লিগে, একটা পুরো লিগ টিমে, মানে পুরো লিগেই আপনি একটাও গোল খাননি। এই রেকর্ডটা 75-76-এ ছিল অরুণ ব্যানার্জি, কিন্তু অরুণ ব্যানার্জি একা ছিল না, মানে বলাইদে 4টে ম্যাচ খেলেছিলেন। তো ন্যাচারালি শুধু আমি এখানে সবকটা ম্যাচ খেলেছিলাম টোটাল। তো ন্যাচারালি এই রেকর্ডটাই থেকে গেছে, আগামী দিনে কী হবে জানি না। তো ওই 91, তার আগে 86-87-এ আমি ইন্ডিয়া টিমে ডাক পাই। 87-এ প্রথম সাব গেমসে, কলকাতা সাব গেমসে ইন্ডিয়া টিমে ডাক পাই। কেন 87-এ আমি ফেডারেশন কাপ উড়িষ্যায় খেলতে গিয়ে, আমি তখন আমার সামনে আরও 2 জন, আমি 3 নম্বর গোলকিপার ছিলাম। একজন ইন্ডিয়া টিমে খেলতে গিয়ে চোট পেয়েছিল,
আর একজনের হাঁটুতে চোট ছিল, আচ্ছা। যে কারণে আমি 3 নম্বর হিসেবে ফেডারেশন কাপটার সুযোগ পাই এবং এই ফেডারেশন কাপটা আমরা চ্যাম্পিয়ন হই উইদাউট কনসিডিং এনি গোল। তো ন্যাচারালি তখন কোচের আমার প্রতি একটা আস্থা চলে আসে। তারপরে আমি আস্তে আস্তে ঢুকি এবং তারপরে ইন্ডিয়া টিমে ডাক পাই, সাব গেমস খেলি। সেখানেও রিনাউন্ড গোলকিপাররা ইন্ডিয়ার ছিল, মহারাষ্ট্রের ছিল, কেরলের ছিল, কিন্তু আমি সুযোগটা পাই এবং আমরা সাব গেমস চ্যাম্পিয়ন হই। কত বছর ছিলেন ইন্ডিয়ান ফুটবল টিমে আপনি? আমি 6 বছর খেলেছি, 87 থেকে 92, 6 ইয়ার। আচ্ছা। তো তারপরে বেঙ্গল টিমের হয়ে খেলেছি, সাব গেমস খেলেছি, ইন্ডিয়া টিমের হয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছি, দুবারই খেলেছি। আর একবার ইসলামাবাদ পাকিস্তানে গিয়েছিলাম, পাকিস্তানেও গিয়েছিলাম, সেখানে আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম। কোনো না ম্যাচ হেরে ব্রোঞ্জ পেয়েছিলাম, দুটো ড্র করেছিলাম। একটা ম্যাচও হারেননি, কিন্তু এই পয়েন্টের ডিফারেন্সে আমরা কোয়ালিফাই করতে পারলাম না ফাইনালে। তখন থার্ড পজিশনে খেলায় জিতলাম, আমরা থার্ড পজিশন হলাম। এটা তো খুবই একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, মানে ইসলামাবাদ এখন পাকিস্তান তো যেতে পারেই না কেউ, মানে ইন্ডিয়ান ক্রিকেট টিমকেও পারমিশন দেওয়া হচ্ছে না এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য, অন্য তো কথাই নেই। তো ন্যাচারালি সেটা একটা বিরাট প্রাপ্তি। আর এরপরে নেহরু কাপ অনেকগুলো হয়েছে, 3টে নেহরু কাপ খেলেছি আমি, শিলিগুড়ি, গোয়া, ত্রিবান্দ্রাম। তারপরে এশিয়ান ক্লাব কাপ হয়েছে, এশিয়ান ক্লাব কাপে তো তোমার এশিয়ান ক্লাব কাপ হচ্ছে তোমার ক্লাবগুলো। এশিয়ান কাপ ইন্ডিয়া টিম খেলেছে, অলিম্পিক কোয়ালিফাইং খেলেছি আমরা, কলকাতায় হয়েছিল অলিম্পিক কোয়ালিফাইং, ওটা কলকাতাতে হয়েছিল। বাহ। তো এই 92 অবধি। তারপরে 95, 96-এর মার্চ এপ্রিলে আমি লাস্ট মোহনবাগান থেকে খেলাকে বিদায় জানাই। আচ্ছা। তো এই দীর্ঘ এই যে জার্নিটা ছিল আমার, তোমাদের যেটা লেখা আছে সেক্রেট জার্নি, এই জার্নিটাও আমার কাছে খুব কি বলবো, মানে স্বপ্নের মতো। মানে আমি অ্যাকচুয়ালি যখন 28 বছর বয়সে আমি মোহনবাগান টিম আমাকে সাইন করেছিল, তখন অ্যাকচুয়ালি 28 বছর বয়সে কাউকে নেয় না, এত বয়সে কেন নেবে। আর আমিও ভেবেছিলাম 28 বছর, আচ্ছা ঠিক আছে যাই, মোহনবাগান ক্লাবটা কিরম দেখবো, মোহনবাগানের ড্রেসিং রুমটা দেখবো, টাকাটা বড় ব্যাপার নয়। তো সেইভাবে ঢুকে তখন আমি 4 নম্বর গোলকিপার ছিলাম মোহনবাগানে ওই বছরটা। তো তারপরে আস্তে আস্তে প্র্যাকটিসটা করতাম আমি রেগুলার, আমাকে অমলদা হেল্প করেছেন। আর ওপরওয়ালার একটা তো আশীর্বাদ থাকে, তার আশীর্বাদ ছাড়া তো কোথাও কিছু হবে না। তো তারপরে আস্তে আস্তে যে জায়গায় পৌঁছেছি, আমি জানি না কতটুকু কী করতে পেরেছি, কিন্তু যেটুকু করতে পেরেছি ভালো লাগে, খারাপ লাগে না। যে কোনো কিছু ছেড়ে দিলে হবে না, এই যে ডেডিকেশনটা রাখতে হবে, অনেস্টলি তোমার সব কাজগুলো করতে হবে এবং পুরোটা দেওয়া। এবং আজকালকার ছেলে মেয়েদের মধ্যে এই জিনিসটা আমি কম দেখছি। তাদের যদি মনে এটা ঢুকে আসে যে আমি যেটাই করব অনেস্টলি করব, ডেডিকেটেডলি করব না, ডেফিনেটলি রেজাল্ট পাবে। অনেস্টলি কোনো কাজ দিল থেকে ভেতর থেকে যদি করা যায় তার রেজাল্ট পাবেই। কিন্তু সেই জায়গাটা এরা ধরে রাখতে পারে না, কিছুটা যাওয়ার পর যখন রেজাল্ট পায় না সরে আসে। আজকালকার দিনে তুমি দেখো ক্রিকেটে সৌরভ আসার পর প্রচুর বাবা মায়েরা ব্যাগ কাঁধে করে ছেলেদের নিয়ে সব কোচিং ক্যাম্পে যাচ্ছে, যে সবাই সৌরভ সচিন তৈরি হয়ে যাবে। কিন্তু এই 2 বছর পর গিয়ে দেখবে তারা সব ছেড়ে চলে এসছে। কেন আজকে সচিন সৌরভ হয়েছে যে জায়গাটা থেকে লড়াই করে ওই জায়গাটা পৌঁছেছে, সেই জায়গাটা কেউ দেখছে না। ওই লড়াইটা দরকার, ওই পেশেন্সটা দরকার। ফেলিয়ার্স আসবে কিন্তু সময় ঢাল ছেড়ে দিলে হবে না, ওই জায়গাটা ধরে থাকতে হবে। সেই ধরে রাখার জায়গাটা অনেকে রাখতে পারে না, ধরে রাখলে ডেফিনেটলি পারবে। এবং আজকালকার বাচ্চাদের বাবা মায়েরাও সবাই ওই একটা আড্ডা করে বাচ্চা, তারা ওই একটা বাচ্চাকে তো খেলার মাঠে দেবো না থাক। মানে আগে যেমন মধ্যবিত্ত পরিবার থেকে সংস্কৃতিটা কিন্তু খেলাধুলোর জগতে ভীষণভাবে কাজে লাগে। এই সংস্কৃতি না থাকলে ছেলেটা নিজেকে কি করে এগিয়ে নিয়ে যাবে, এই প্রলোভনটাকে কন্ট্রোল করে কি করে আগে যাবে, সেটা কিন্তু এই সংস্কৃতি মানে ফ্যামিলি সংস্কৃতিটা খুব কাজ দেয়। এবং সেটা মিডল ক্লাস ফ্যামিলিতে ম্যাক্সিমাম ছিল আগে। ফুটবলটা ক্রিকেটটাও মিডল ক্লাস ফ্যামিলি থেকে ম্যাক্সিমাম খেলতো, প্রতি ঘরে ঘরে। এখন কিন্তু সেই জায়গাটা কমে গেছে, সব পভার্টি লাইনের নিচে থেকে ফুটবল খেলতে আসে। যারা পড়াশুনো নেই, সেরকমভাবে জানে না, বাড়িতে অশান্তি ঝামেলা, ভালো করে খেতে পায় না,
তারা খেলতে আসে। তো তাদেরকেও যদি আমরা তুলে নিয়ে যাই, তাদের মধ্যেও কোয়ালিটি আছে, তাদেরকেও যদি আমরা তুলে নিয়ে ঠিকমতো নার্সিং করে রাখতে পারি, ডেফিনেটলি রেজাল্ট পাওয়া যাবে। আমি সেটা বারবার সব জায়গায় বলে আসছি যে এটা সরকারের দায়িত্ব, এটা যে অটোনোমাস বডি আছে ফুটবলে তাদের দায়িত্ব, তাদের এগুলো করে নিয়ে যাওয়া উচিত। তবে তো ওই জায়গাটা ছেলেগুলোকে আমরা পাবো। তাদের দায়িত্ব নিতে হবে, তারা খেতে পায় না জানে না, তাদের দায়িত্ব নিতে হবে। কোথায়? সেগুলো তো হচ্ছে না। সবসময় ভাবি যে আগামী দিনে হয়তো কেউ এগিয়ে আসবে। এত টাকা খরচ, আজকে মেসিকে আনা হয়েছিল, মারাদোনাকে আনা হয়েছিল, 20 কোটি 25 কোটি টাকা খরচ হয়েছিল। মারাদোনা মেসি এসে কি আমাদের খেলার কোনো উন্নতি হয়েছে? এক বিন্দু আমরা এগোইনি। তাহলে ওই টাকাটা দিয়ে একটা ভালো একাডেমি করা যেত না? যে ছেলেগুলো দুস্থ তাদেরকে আমরা তৈরি করতে পারতাম না? জানি না মানসিকতা কোন জায়গায় তুলতে হবে যে আমাদের ছোট বাচ্চাদেরকে আরো এগিয়ে আনার জন্য একটা ভালো অর্গানাইজেশন দরকার। অবশ্যই দরকার, এবং সেই অর্গানাইজেশন এখানে তৈরি করতে হবে। বিদেশে খেলা স্পোর্টস স্কুল আছে, বিদেশে স্পোর্টস স্কুল আছে, যেটা আমাদের এখানে একদম নেই। স্পোর্টস স্কুল মানে এখন এই স্কুলের মতো সেখানে পড়াশোনা হবে, খেলাধুলাটা বেশি হবে, সেটা আমাদের এখানে নেই। আমাদের এখানে আমাদের এখানে ফিজিক্যাল এডুকেশনই সব ক্লাসে নেই। তাহলে খেলাধুলাটা হবে কোত্থেকে? ফিজিক্যাল এডুকেশনটা কম্পালসারি করতে হবে, নাহলে হবে না। আমি জানি না আমি কারা এইসব চিন্তা ভাবনা করেন, কারা এইগুলো বার করেন বলতে পারবো না। তবে এগুলো দরকার, এগুলো না করলে ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলোর যদি ইচ্ছেটা না জাগাতে পারি তাহলে তারা যাবে কি করে? এই যে একটা স্বপ্ন যে ভারত কোনো সময় ওয়ার্ল্ড কাপ খেলবে, এই স্বপ্নটা এখনো অধরা। অধরা, দেখো অধরা তো বটেই, কিন্তু আশা তো করি। তো এই আশা করতে গেলে যে জিনিসগুলো, যে জায়গাগুলো পেরিয়ে আমাদের যেতে হবে, সেই জায়গাগুলো তো তৈরি করতে হবে একদম। সেই স্টেপগুলো তো দরকার। আমি তো লাফিয়ে একটা স্টেপ যেতে পারবো না, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা স্টেপ ঠিক মতো যেতে হবে। তা সেই স্টেপগুলো যদি আমরা ঠিক না পাই, একটা স্টেপের পর গিয়ে দিয়ে একটা স্টেপ নেই, আমি যাবো কি করে? তখন তো ওইখান থেকে পিছিয়ে চলে আসছে। তাই প্ল্যাটফর্মগুলো বাচ্চাদের দিতে হবে। তো সেই চিন্তা কেউ করে না। প্রচুর কোচিং ক্যাম্প আছে চারিদিকে, কিন্তু ওই কোচিং ক্যাম্প থেকে বাচ্চাগুলো কোন জায়গায় যাবে, তাদের পরের স্টেপটা কি, সেটা কিন্তু কেউ বলতে পারে না। সেটা বলতে পারে না। অ্যাকচুয়ালি নানা রকম আজকে প্রবলেমের জন্য এইসব একটা গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপটার জন্যে ছেলে ঠিক মতো উঠে আসছে না। কিন্তু আমি বিশ্বাস করি বাংলায় ট্যালেন্ট এখনো ইন্ডিয়ার যে কোনো প্রভিন্সের চেয়ে বাংলায় ট্যালেন্ট আছে, যেমন যথেষ্ট ভালো। সেটাকে ঠিকমতো বার করে আনা, কেন অনেক কিছু পলিসি ঠিকঠাক নয়, সেই পলিসিগুলোকে চেঞ্জ করতে হবে। এবং সেই পলিসি চেঞ্জ করলে আমার আশা আগামী দিনে এখান থেকে ডেফিনেটলি ভালো প্লেয়ার উঠবে। এবং মানসিকতার একটু পরিবর্তনের হবে, আশা করা যায়, আশা করা যাচ্ছে। আমি তো আশা সবসময় করি, স্বপ্ন সবসময় দেখি, এবং ইন্ডিয়ান ফুটবলকে আমি সবসময় আগে প্রাধান্য দিই। ইউরোপের ফুটবল দেখি, কিন্তু আমি ইন্ডিয়ান ফুটবলকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই। যেহেতু আপনি খেলেছেন এত বছর, অবশ্যই এটাকে ফেলে রাখা যাবে না। এটাকে সরাল। যারা বলে যে আমার ভালো লাগে না, আমি ইউরোপিয়ান ফুটবল দেখি, আমি লা লিগার ডার্বি দেখি, আমি ইপিএল এর ডার্বি দেখি, এগুলো হচ্ছে ওই ক্রেজ, ব্র্যান্ডেড, মানে ব্র্যান্ডের দিকে দৌড়ানো। কিন্তু তার বাইরে যেটা থেকে আমি উঠলাম, সেই জায়গাটাকে তো অস্বীকার কর। তার যে স্ট্যান্ডার্ড, সে স্ট্যান্ডার্ডেই তোমায় চিন্তা ভাবনা করতে হবে, আরো ভালো করার। আমি যেখানে আমি সেই জায়গার অনুপাতে তো আমি যাব। আমি একটা জায়গায় বেড়াতে গিয়ে আমায় নিয়ে গেল 5 স্টার হোটেলে রাখলাম, বাড়ি এসে কিন্তু আবার সেই নর্মাল বাড়ি। আমি কি 5 স্টার হোটেলের মতো সেই ট্রিটমেন্ট পাচ্ছি বা সেই অ্যামিনিটিস পাচ্ছি না তো? তাহলে আমি সেই জায়গাটা যদি মানসিকতা মানিয়ে নিতে পারি, তাহলে কেন এই জায়গাটা পারবো না? ব্র্যান্ডের পেছনে দৌড়বো, এটা আমাদের মানে কি জানি না, মজ্জায় ঢুকে গেছে ব্র্যান্ডেড জিনিস, ব্র্যান্ডের পেছনে দৌড়ানো। দেশের ফুটবলকে আরো মাহাত্ম্য দিতে হবে, আরো গুরুত্ব দিতে হবে, অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এখানে কলকাতা ফুটবল লিগ 2.5 মাসের হয়, মিনিমাম 6 মাসের করতে হবে, যাতে 6 মাস ছেলেগুলো ইনভলভ থাকে। 2.5 মাস পর কিন্তু কলকাতা ফুটবল লিগ শেষ হয়ে যায়, তখন কিন্তু ছেলেরা চারিদিকে খেপ খেলে বেড়ায়। কি করবে তারা? 9.5 মাস 10 মাস তারা কি করবে? তারা গরিব ঘরের ছেলে, তাদেরও পয়সার দরকার, এটা কেউ চিন্তা করে না। তাহলে আমি যদি 6 মাসের রাখি কলকাতা ফুটবল লিগটা, তাহলে 6 মাস ছেলেগুলো এখানে ইনভলভ থাকবে, একটা সিস্টেমের মধ্যে থাকবে। এগুলো কিছু কিছু পলিসি দেখো চেঞ্জ করতে হবে। কি বলবো, আমার বলার, আমি বললাম না অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে বলার বললাম, এবার বাকিটা যারা করতে পারেন তারা করবেন, তাদের নিশ্চয়ই। আচ্ছা দাদা, আজকালকার দিনে দাঁড়িয়ে আজকের বাবা মায়েরা
তারা তাদের সন্তানদের ফুটবল কেন খেলাবে? ভারতীয় দলে কি এর কোনো ভবিষ্যৎ রয়েছে? দেখো, অবশ্যই আছে। ভারতীয় দল বলতে, ভারতীয় দল আমি ধরে নিলাম 20 জনকে সিলেক্ট করা হয়। এবার সেখানে হয়তো 40 জনকে ক্যাম্পে ডাকা হলো, সেখান থেকে 20 জনকে সিলেক্ট করা হলো। আমি ধরে নিলাম 40 জন কোয়ালিটি প্লেয়ার আছে। শুধু কি 40 জন? তুমি দেখো, এখানে সিএফএল এ প্রায় 300টা ক্লাব আছে কলকাতা ফুটবল লিগে, প্রথম ডিভিশন থেকে পঞ্চম ডিভিশন, প্লাস অন্যান্য স্টেটে তাদের স্টেটের লিগ হয়। এরপরে আই লিগ আছে। আই লিগে তোমার 15টা ক্লাব, আচ্ছা, আইএসএল এ 13টা ক্লাব। শুধু 15, 13, 18, এই 15, 13, 28টা ক্লাবে যদি 20টা করে থাকে, ছেলে থাকে, বাঙালি, মানে বাঙালি বলছি না, ফুটবলার, ইন্ডিয়ান ফুটবলার থাকে, তাহলে 560 জন ইন্ডিয়ান ফুটবলার আইএসএল আই লিগ খেলতে পারবে। আমি সিএফএলটা ধরলামই না। আচ্ছা, তাহলে 560 জন কি কম? অনেক, অনেক। তাহলে ওনারা যদি, বাচ্চাদের বাবা মারা যদি এখানে বসে চিন্তা করেন যে আমার ছেলেকে কি করে আইএসএল খেলাবো, তাহলে খুব শক্ত হবে। আমার ছেলেকে কি করে ভালো ফুটবল খেলিয়ে স্টেপ বাই স্টেপ নিয়ে যাব, কেন প্রত্যেকটা স্টেপ পেরিয়ে তাকে যেতে হবে। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে স্টেট, স্টেট থেকে ইন্ডিয়া। তো এই স্টেপগুলো তো পেরোতেই হবে। এবং প্রত্যেকে, আজকে ক্রিকেটও সচিন, সৌরভ, যাকেই বলো, তারা কিন্তু এই কলেজ খেলেছে, রঞ্জি খেলেছে, তারপরে ইন্ডিয়া খেলেছে। কেউ কলেজ থেকে ডাইরেক্ট ইন্ডিয়া খেলেনি, রঞ্জিতে খেলে তবেই তাকে যেতে হবে। তেমনি আমাদের এখানেও সিএফএল বা আই লিগ খেলে, আইএসএল খেলে তবে ইন্ডিয়াতে যেতে হবে। এবং এর স্কোপ আছে। আগে পয়সা করি সেরম ছিল না। কারণ আমি সত্যি কথা বলছি, প্রথম যখন 86 সালে সই করি মন মানে, তখন আমার কন্ট্রাক্ট ছিল 10,000 টাকা, অনলি 10,000। 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছিল আর 5,000 টাকা সারা বছরে দিয়েছিল। এখন মনে হবে টাকার কোনো ভ্যালু ছিল না তখন। আর এখন একটা ছেলে যদি মন মানে সাইন করে, মিনিমাম 30 থেকে 40 লাখ পাবে পার ইয়ার। ডিফারেন্সটা এই জায়গায় চলে গেছে। এবং প্রত্যেক ক্লাবে পয়সা আছে, প্রত্যেক খেলাতে পয়সা আছে। খরচও অনেক করা হচ্ছে গভর্নমেন্ট থেকেও। গভর্নমেন্ট থেকে করা হচ্ছে, কিন্তু এই কন্ট্রোভার্সিতে আমি ঢুকছি না। কেন গভর্নমেন্ট থেকে করা হচ্ছে বললে আমি অনেকগুলো প্রশ্ন তোমাকে করবো, সেই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। তো ন্যাচারালি এই জায়গাটা আমি ঢুকছি না। পয়সা আছে, ক্লাবগুলোই পয়সা দেয়। সরকার কোনো পয়সা খেলোয়াড়দের দেয় না, খেলার জন্যে দেয়, খেলোয়াড়দের দেয় না। কিন্তু খেলোয়াড়দের পয়সা দেওয়া উচিত। যারা গরিব ঘর থেকে আসছে তাদের পয়সা দেওয়া উচিত। তাদের সংসার চলবে কি করে? তাদের বাবা বলবে খেলা ছেড়ে দে, চ কাজ করবি, চ আমার সঙ্গে। এদের ক্লাবগুলো দেয় তো ক্লাবগুলোতে তুমি যদি যুক্ত থাকো, ক্লাবগুলো ডেফিনেটলি দেবে, দেয়, যাই দিই 5,000, 10,000, 15,000 পার মান্থ যদি দেয়, সেটাই তো যথেষ্ট, তাতেও তো চলে। তা সেই সিস্টেমটা তো আছে, এখনও আছে। এবং বাবা মাদের বুঝতে হবে যে আমি হয়তো অনেকের পয়সা আছে, পয়সাটা ফ্যাক্টর নয়, কিন্তু ছেলেকে আগামী দিনে ভালো খেলাতে চাইলে উনি ছেলেকে সাপোর্ট করুন। দরকার নেই, ভালো যে রিকোয়ারমেন্ট যে আছে সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে দিন এবং তাকে সাপোর্ট করুন, তাকে পেশেন্স যোগান এবং তার পেছনে থাকুন যে এই ওটা হেরে গেল, ওটা হচ্ছে না, তুই চলে ছেড়ে দে, এইটা নয়, ঠিক আছে চল নেক্সটটা পারবি, আবারটা পারবি, চেষ্টা কর, ঠিক পারবি। এই সাপোর্টটা পেছন থেকে এলে, মোটিভেশনটা এলে তবে তো ছেলেরা এগিয়ে যেতে পারবে। সুযোগ আছে, সুযোগ ডেফিনেটলি সুযোগ আছে। দেখো, চাকরির সুযোগ আগের চেয়ে কমেছে, কিন্তু আছে। আর এখন চাকরিটাকে সবাই প্রফেশনাল এর মধ্যে ধরছে না। তুমি যদি প্রফেশনাল হও, তুমি চাকরি করতে পারবে না। ফুটবল, ক্রিকেটে, স্পোর্টসে প্রফেশনালিজমটা এসছে, কিন্তু পুরোটা আসতে আর একটু সময় লাগবে। কেন সব এই তোমার বড় বড় কোম্পানিগুলো স্পন্সরশিপে যদি চলে আসে, তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। কিন্তু তাহলেও কিন্তু আমাদের ধরো ক্যালকাটা সাপ্লাই, ইনকাম ট্যাক্স অ্যান্ড রেল, এরা কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু প্লেয়ার নিয়ে থাকে। আগে যেমন প্লেয়ারদের বেশি উৎসাহ কি জন্য ছিল, কলকাতা ফুটবল লিগ খেলবো চাকরির জন্য। এখন কিন্তু চাকরির জায়গাটা কমে গেছে, কিন্তু বেড়ে গেছে আই লিগ খেলবো, আইএসএল খেলবো। সেখানে ফ্যাসিলিটিস অনেক। তো আমি সেখানে 560 জন কি 500 জনের মধ্যে আসতে পারবো না? চেষ্টা করলে না আসার কোনো কারণ নেই, আসতেই পারে। আমি তো বললাম, যেটা আগেও বলেছি, অনেস্টলি এবং ডেডিকেটেডলি যদি আমি চেষ্টা করি কোনো কিছু, আমি অ্যাচিভ করতে পারবোই পারবো। এইটা মানসিকতা রেখে যদি বাবা মারা তাদের ছেলে মেয়েদের যদি এইভাবে শেখান। দেখো, বাবা মারা জানেন না যে তাদের ছেলেমেয়েরা কি ট্যালেন্ট আছে, কেউ কিন্তু জানে না। তারা গানে দিচ্ছে, নাচে দিচ্ছে,
গিটারে দিচ্ছে, আঁকাতে দিচ্ছে, সবেতে দিচ্ছে, সুইমিংয়ে দিচ্ছে, খেলাতেও দিচ্ছে, সবেতে দিচ্ছে, কিন্তু সব তো একসঙ্গে হয় না। তার যে আজকে ইউরোপের স্পোর্টস স্কুলগুলো কি, যে এক্স্যাক্টলি কোনটা ওর কোনটায় ট্যালেন্ট আছে, ইনবর্ন ট্যালেন্ট কোনটায় আছে, কোন ইভেন্টে আছে, সেটা ওইখান থেকে জাজ করে দেওয়া হয়। সেটা আমাদের এখানে এখনো চালু হয়নি। ন্যাচারালি বাবা মাদেরই দায়িত্ব নিতে হবে, দেখতে হবে যে আমার ছেলেটা বা মেয়েটা কোন দিকে ঝোঁক বেশি, কোনটায় বেশি ট্যালেন্ট আছে বা নিজে থেকে করছে, সেটাতে সাপোর্ট করুক। সবাই যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার আর ওই আইটি সেক্টর নিয়ে দৌড়োয় বা WBCS করব, তাহলে তো মুশকিল আছে। ছেড়ে দিতে হবে, কারণ অনেক ডাক্তারের বাড়িতে আমি দেখেছি, ডাক্তারের বাড়িতে ডাক্তার হয়নি, তারা ছেলে মেয়েকে ডাক্তারের জন্য বলেনি, তারা বলেছে যেরম হবে সেরম, তোমার যেটা ভালো লাগে সেটা করো। এই ভালো লাগার জায়গাটা যদি ছেড়ে দেওয়া যায়, তাহলে ডেফিনেটলি স্পোর্টস লাইনে অনেক অনেক ছেলে মেয়ে আসবে, কিন্তু বাবা মারা সেটা চান না। ক্রিকেটের সঙ্গে ফুটবলেরও অনেক উন্নতি হবে, অনেক উন্নতি হবে। ক্রিকেটের উন্নতি হয়েছে বলছো তুমি, ক্রিকেটের উন্নতি বেঙ্গলে কোনো ক্রিকেটের উন্নতি, সৌরভ গাঙ্গুলির পর আর কোনো নেক্সট কোনো জেনারেশন তো ছেড়ে দিলাম, কোনো প্লেয়ার দেখতে পাচ্ছি না যেটা শামি বা শাহবাজ আহমেদ বা তোমার এই দীপ, এরা কিন্তু সব অন্য প্রভিন্স থেকে এসছে, এরা আমাদের বেঙ্গলের নয়। কিন্তু বাবা মায়ের বেশি ইন্টারেস্ট কিন্তু ক্রিকেটে দেওয়ার, ছেলেকে দেওয়ার কেন, ক্রিকেটে পয়সাটা বেশি, ক্রিকেটে সারাক্ষণ টিভিতে খেলা দেখানো হয়, সারাক্ষণ ক্রিকেট দেখানো হচ্ছে টিভিতে, তো সারাক্ষণ চোখের সামনে দেখতে দেখতে তার প্রতি একটা উৎসাহ বাড়ে। আর বাবা মারাও ভাবে, বাবা দেখেছো কি ব্যাপার, কত হাই ফাই এদের জায়গাটা, বাঙালির যে ইমোশন ফুটবল, সেটাকে আরো আমাদের উন্নতি করতেই হবে। সেটা করতে গেলে বাবা মাদের এগিয়ে আসতে হবে। বাবা মাদের এগিয়ে, ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, এখানে ইনজুরি আছে, প্রবলেম আছে, কিন্তু সেটা যদি প্রথম থেকে, আমরা যখন খেলেছি তখন কিন্তু কোনো সময় মনে হয়নি যে আমার লেগে যাবে, এই মানসিকতাটা কোনো সময় ছিল না। আর এখন যেটা কেন এসছে, বাড়ি থেকে বলে দেওয়া হয়েছে সাবধান, লেগে যাবে কিন্তু, বাবা ওটা করিস না লেগে যাবে, বাবা এটা করিস না লেগে যাবে, তাহলে এগোতে পারবে না। তোমাকে ফুল ফ্লেজে ছেড়ে দিতে হবে, যাও তুমি করো, তোমার যেটা ভালো লাগে করো, লাগবে আমি দেখে নেবো, লাগতেই পারে, তবেই লেজেন্ড তৈরি হবে, তবেই লেজেন্ড তৈরি হবে, না হবে না। খুব ভালো বলেছেন দাদা, আজকে আপনি এতটা সময় দিলেন আমাদের এই পডকাস্টে। আগামী দিনে আরো কোনো পডকাস্টে আপনাকে নিশ্চয়ই ডাকবো, আপনি নিশ্চয়ই আসবেন আশা করছি। অবশ্যই আসবো, সময় থাকলে নিশ্চয়ই আসবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। কেমন লাগলো আজকে আমাদের এই এপিসোড? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।